দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন টিভি অ্যানালিসিস প্রোগ্রামে। আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানে চেষ্টা করে থাকি আপনাদেরকে অভিবাসন অথবা ট্যাক্স অথবা আপনাদের দৈনন্দিন জীবনে জড়িত এমন কোনো কাজ বা যেটি নিয়ে আপনারা নানা সমস্যা আছেন বা যেটি অনেক প্রশ্ন আপনাদের রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে এবং আমাদের অনুষ্ঠানটা আমরা সাজাই ঠিক সেই অনুযায়ী। আপনারা জানেন আজ আমরা আলোচনা করব অভিবাসন নিয়ে, কারণ অভিবাসন একটি বড় ইস্যু এই মুহূর্তে। আপনারা যারা অভিবাসন প্রত্যাশী রয়েছেন আপনারা জানেন যে প্রতিনিয়ত প্রতিদিন নতুন নতুন আইন হচ্ছে, নতুন নতুন নিয়ম হচ্ছে এবং সেই নতুন নতুন আইন এবং নতুন নতুন নিয়মের কারণে অভিবাসনের যে একটা রেগুলার স্মুথ প্রসেস ছিল সেটিতে বারবার বাধাগ্রস্ত হচ্ছে। তবে যেমনটা অ্যাটর্নিরা বলেন বা অনেকেই বলে থাকেন যে আশা শেষ নয়, আশা থাকে, তাই আপনাকে প্রস্তুত হতে হবে, আপনাকে প্রস্তুতি নিতে হবে। আগে যেমনটি নিতেন এখন আরও বেশি সতর্কতার সঙ্গে প্রস্তুতি নিতে হবে, সেটি হচ্ছে মূল কথা। আর এসব ব্যাপারে বিভিন্ন অভিবাসনের নানা বিষয়, বিশেষ করে আমেরিকার অভিবাসন যে ধস বা আমেরিকার অভিবাসন যে গত 2 বছর ধরে বিশেষ করে এই অ্যাডমিনিস্ট্রেশনে আসার পরে যেমনটি করে নিচের দিকে যাচ্ছে গ্রাফ, সেটি কেন কি জন্য সেটি নিয়ে আমরা কথা বলতে চাই এবং কিভাবে আপনি সেখান থেকে আপনার যে লক্ষ্য সেটি পূরণ করতে পারবেন সেটি নিয়েও আমরা আলোচনা করতে চাই। আর এইসব ব্যাপারে আলোচনা করতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন আপনাদের সবার প্রিয়, আমাদেরও প্রিয় অ্যাটর্নি মঈন চৌধুরী, ইমিগ্রেশন, দুর্ঘটনা ও মেল প্র্যাকটিস অ্যাটর্নি। মঈন ভাই, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ শান্তনু বিশ্বাস সুন্দর উপস্থাপন করার জন্য। মঈন ভাই, আমরা তো যেমনটা বলছিলাম যে আমেরিকার অভিবাসনের ধস আসলে অনেকগুলো সেক্টর রয়েছে, সবগুলো, যেমন আপনি বলি রাজনৈতিক আশ্রয় বলেন, আপনি বৈধ অভিবাসনের কথা বলেন, 75টি দেশে নিষেধাজ্ঞা আছে, 39টি দেশে ভিসা নিষেধাজ্ঞা রয়েছে এবং রাজনৈতিক আশ্রয়ের ক্ষেত্রে এতদিন পজ ছিল, লিফটিং ছিল ডিসিশন, সেটি লিফটিং করা হয়েছে যদিও বা তারপরে সেখানে অনেক স্ক্রিনিং হচ্ছে, অনেকের এই পুরনো কেসে আবার নতুন করে উপস্থাপন করছে। আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সতর্ক, আপনি সব জায়গায় মানে বিভিন্ন ইস্যু নিয়ে বলেন, যেমন আপনি বলছেন অনেকে পুরনো গ্রিন কার্ড যারা পেয়েছে তাদেরকে আবার নোটিস করা হচ্ছে, যাচাই করা হচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে অভিবাসনের একটা গ্রাফ নিচের দিকে। এছাড়া আমরা যদি প্রেসিডেন্ট সময়ে আমরা যদি দেখি যে অভিবাসনের যে জজদের 110 জন জজকে ফায়ার করা হয়েছে, আবার যে অ্যাপ্রুভাল রেটিং সেটিও প্রায় 10% নিচে নেমে এসেছে। সবকিছু মিলিয়ে বোঝাই যাচ্ছে অভিবাসনের একটি কঠিন পরিস্থিতির মধ্যে পড়ছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে এরপরও তো আশা থাকে, এরপরও কেউ না কেউ জিতছে। আপনারা নিয়মিতই সুখবর দিচ্ছেন, আপনাদের মতো যারা অ্যাটর্নি রয়েছেন আপনারা চেষ্টা করে যাচ্ছেন। প্রশ্নটা হচ্ছে এই যে প্রথমত আমি জানতে চাই অভিবাসনের এই ধসটা কি রেগুলার একটা প্রসেস, হঠাৎ করে কিনা, অথবা এটার পেছনে কোনো কারণ আছে কিনা? দ্বিতীয় হচ্ছে এর থেকে পরিত্রাণের কি কি উপায় থাকতে পারে? ধন্যবাদ। আমি প্রথমে শুরু করবো দুই একটা সিম্পল নিয়ে। আপনি একটু কথা বলছিলেন যে অ্যাক্সিডেন্ট নিয়ে কথা বলি না, যেহেতু এই প্রসঙ্গ আসছে। আমাদের মধ্যে এখনো ভ্রান্ত ধারণা আছে যারা কোনো দুর্ঘটনার শিকার হয়, গাড়ি দুর্ঘটনা, কনস্ট্রাকশন দুর্ঘটনা, হাসপাতালে বিকলাঙ্গের জন্ম হয়, তারা মনে করে তাদের ইমিগ্রেশন স্ট্যাটাস না থাকলে তারা হয়তো ক্লেমটা করতে পারবে না। এটা সম্পূর্ণ ভুল। আপনারা যদি গ্রিন কার্ড নাও থাকে, ডিপোর্টেশন প্রক্রিয়া থাকেন, ব্যাসালি থাকে, আপনাদের যে কোনো স্ট্যাটাস থাকুক না, ইমিগ্রেশনে থাকুক না কেন, আপনারা যদি ক্ষতিপূরণ মামলা করতে কোনো বাধা নাই, কারণ এটা একটা স্টেট ল। কিন্তু আপনারা যদি কোনো ক্রিমিনাল কেসে আপনারা যদি কোনো কারণে আসামি হন তখন একমাত্র আপনার সমস্যা হতে পারে। এছাড়া ভয়ের কোনো কারণ নাই। যে কোনো দুর্ঘটনার আপনার শিকার হলে আপনারা অবশ্যই আইনের আশ্রয় নিতে পারেন। আমরা আমাদের অ্যাড সবসময় থেকে আমরা অতীতে মিলিয়নস অফ ডলার ক্ষতিপূরণ আদায় করে দিচ্ছি আমার ক্লায়েন্টদের জন্য, স্পেশালি বিভিন্ন স্টেটে ওই স্টেটের লাইসেন্স প্রাপ্ত অ্যাটর্নিরা আপনাদের সেবায় নিয়োজিত। যে কথাটা আপনি বলছিলেন যে অভিবাসন নীতি, আপনারা জানেন আমাদের বর্তমান যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার এজেন্ডাই ছিল অভিবাসন বিদ্বেষী একটা অ্যাটিটিউড নিয়েই সে ক্ষমতায় আসছে এবং তার এজেন্ডা ফুলফিল করার জন্য সে এখনও মনে করছে যারা তাকে ভোট দিয়েছিল তারা এটা সমর্থন করছে। আসলে কিন্তু এই সমর্থন এরকম থাকবে না। কেন থাকবে না? কারণ বাইডেন প্রশাসনের সময় ইমিগ্রেশনটা এত ব্রোকেন ছিল যেই কারণে সিটিজেনরা হতাশ হয়ে গিয়েছিল, তারাকে ভোট দিয়েছিল, বিশেষ করে সীমান্ত ব্যাপারে, সীমান্ত ওপেন বর্ডার ব্যাপারে। কিন্তু বর্তমানে ট্রাম্প যা করতেছে এটা অতিরিক্ত করে ফেলছে, যেই কারণে আমরা আশঙ্কা করছি এবং আশাবাদী যে এই ইলেকশনের পরেই, নভেম্বর ইলেকশনের পরেই হয়তো হাউসে ডেমোক্রেটরা ক্ষমতায় আসবে। এটা
আর আমরা সত্যিকার ভাবে মানে অনেকেই বলতে পারি যে সুইং বুটগুলো তার দিকে আর যাচ্ছে না, সেই জন্য সতর্ক হওয়ার চেষ্টা করবে। আর ব্রোকেন সিস্টেম বলতে আমি সবসময় বলি আসলে আমেরিকার ইমিগ্রেশন সিস্টেমটা আসলেই ব্রোকেন। এখানে এখন ল মেকার যারা আছে তারাও জানে না কোথায় ফিক্স করবে, মানে বলে না যে সর্বঙ্গে ব্যথা ওষুধ দেব কোথায়, এরকম হয়ে গেছে। তারা এখনো যে সেক্টরটা ধরে দেখে এই সেক্টরের প্রচন্ড ভুল। আপনি শুধু এমপ্লয়মেন্ট নিয়ে কথা বলেন, যদি যে কোনো একটা সেক্টর নিয়ে, ফ্যামিলি ভিসা তো আছেই, তারা অনেক এমপ্লয়মেন্ট ইভি ক্যাটাগরি যেগুলো যে ক্যাটাগরিটা, সুখবর হচ্ছে EB2 NIW কারেন্ট হচ্ছে, আমরা সবগুলো খুব ভালোভাবে করি। কিন্তু EB3 যে দীর্ঘসূত্রিতা অনেকেই কমপ্লেন পাচ্ছি, আবার তদন্ত শুরু করে EB3 যারা ফাইল তাদেরকে তদন্ত করছে কিন্তু সরকার, তাদেরকে হিউম্যান ট্রাফিকিং এ তদন্ত করছে। কারণ দেখা যাচ্ছে যে অনেক সংস্থা বা অনেক ব্যক্তি করে কি কোনো রুগ্ন শিল্প, যেই ব্যবসাটা আসলে এক্সিস্টেন্স নাই বা এক্সিস্টেন্স বা সেটার ওরকম করে টার্নওভার নেই, 2 বছর পরে এটা হয়তো থাকবে না, এরকম প্রতিষ্ঠান দিয়ে তারা করে কি 8-10 জন 15 জনকে স্পন্সর করে। তখন একটা আপনি কি মনে করেন যে একজন ব্যক্তি একটা প্রতিষ্ঠান, আপনার একটা সাব হয়ে আছে, আপনি কি একটা কাজের জন্য ভ্যাকেন্সি থাকলে 4 বছর বসে থাকবেন যে ও আসবে আর কাজটা করবে, আমি এতদিন পর খালি থাকবো, এরকম তো হয় না। এখন তাদের মধ্যে এটা ঢুকছে কি এটা তো খারাপ হচ্ছে, এটা তো আসলে তো ভুয়া হচ্ছে, মানে জিনিসটা প্রতারণা। তারা এগুলো তদন্ত শুরু করছে যে আসলে যেই লোকগুলা EB3-তে আসছে বা আসবে, তারা যদি এখানে কাজ না করে, ল আছে যদি এক্সেপশনাল গ্রাউন্ডে তারা কাজ করতে পারে না, সব জায়গা থেকে কাজ করে, তারা যায় না এখানে এসে রিপোর্টিং করে না, এরা যদি সিটিজেনও হয়ে যায় দেয়ার এট রিস্ক, তাদের সিটিজেনশিপ বাতিল হইতে পারে। কারণ যারা উদ্দেশ্যটা ছিল প্রতারণা, এবং এইখানে যদি তারা যদি এমপ্লয়ার যদি কোনো টাকা নিয়ে থাকে, কোনো এমপ্লয়ার এনি সিঙ্গেল এমপ্লয়ার যদি একটা পেনিও নিয়ে থাকে, কিকব্যাক নিয়ে থাকে কোনো এমপ্লয়ির কাছ থেকে, যারা বিভিন্ন দেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, বাংলাদেশ, তারা কিন্তু আইনের আওতায় তাদেরকে নিয়ে আসতেছে। এটা কিন্তু ল এবং বাইডেনও আনতে পারতো, বাইডেন মনে করছে ইমিগ্রেশনের যে সেক্টরে যে হাত দেয় ওই সেক্টরে দেখা যায় প্রতারণার শিকার হচ্ছে মানুষজন। বিয়ে নিয়ে কথা বলেন, প্রচন্ড লোক আছে, অনেক লোক আছে কল দেয় তো ভাওয়া ফাইল করছে, কিসের ভাওয়া ফাইল করছো তুমি, ভাওয়া ফাইল করছে, এখন রিপোর্ট হয়, ভাওয়া ফাইল করে সে দেশে চলে গেছে, মনে করে ওয়ার্ক পাইছে, সে অ্যাডভান্স করে নিয়ে দেশে চলে গেছে, এয়ারপোর্টে তারা আটকায় ফেলেছে, গো ব্যাক টু বাংলাদেশ। ওয়াই? কারণ ভাওয়া করতে গেলে প্রথম শর্ত হচ্ছে বিয়েটা হতে হবে, বৈধ বিয়ে হতে হবে, গুড ফেথ ম্যারেজ হতে হবে, তারপরে সংসার ঠিক না অ্যাবিউসিভ রিলেশনশিপে ভাওয়া হবে। এখন বিয়েটা উদ্দেশ্যই হচ্ছে ভাওয়া, উদ্দেশ্য যাবে তার যোগাযোগ, কোনো সময় যোগাযোগ কোনো রিলেশনশিপ দেখাতে পারছে না, তা ভাওয়াটা হবে কিভাবে? ওই জিনিসগুলো আমি চাই মানুষকে এডুকেট করতে। এই জন্য অনেকে আমার ভুল বুঝে কেন সত্য কথা বলাতে, অনেকে বলে অ্যাটর্নি মঞ্চ ধরে খালি ভয় দেখে, আমি ভয় দেখাচ্ছি না, আমি কথা আপনারা সঠিকটা জেনে, আপনি যখন পুকুরে নামবেন সাঁতার জেনেই নামবেন, সাঁতার না জেনে পুকুরে আপনি নামবেন না। সেক্ষেত্রে প্রতিটা সতর্কতার কোনো বিকল্প, আপনারা জানবেন কি করছেন, আপনারা না জানলে আপনারা তো বিপদে পড়বেনই। আপনারা যারা EB3 অ্যাপ্লাই করছেন কাজের মাধ্যমে, যারা EB3 বলে, যদি আপনার এমপ্লয়ার না জানেন আপনার এমপ্লয়ারকে, তার অ্যাড্রেস কি, তার সে থাকে, তার অবস্থান কি, সে এট দ্য এন্ড তো সে আপনাকে স্পন্সর করছে। এট দ্য এন্ড এমবেসিতে যাওয়ার আগে, এমবেসিতে এমপ্লয়ার শব্দ আপনি অন্য কোথাও নিতে পারবেন না। এই ক্ষেত্রে আপনার সব আপনার থাকা উচিত, দেখা উচিত। এই জিনিসগুলো অনেকে বুঝে না বুঝে আমার কাছে যখন হয় না আমার কাছে আসে। তা আমি এই জন্য মানুষকে আমি হচ্ছে হতবাগা লোকদের নিয়ে বসি, তারা বঞ্চিত হয়, তারপর আমার কাছে স্যার আমার টাকা নাই, সব টাকা আরেকটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা তো আপনি বলেন এমপ্লয়ার বেসডের কথা বলেন, ম্যারেজ বেসডের, ফ্যামিলি ইমিগ্রেশনও তো বন্ধ। ফ্যামিলি ইমিগ্রেশন বন্ধ, এটা আপনারা যারা বলছিলাম সব তো আপনারা একসময় জানেন যে বর্তমানে যে পাবলিক চার্জের কারণে বন্ধ হচ্ছে। এখন যে আরো সেকশন শুরু হচ্ছে 212 সেকশন A4 অনুযায়ী এখন তারা ফ্যামিলি ফাইন্যান্সিয়াল প্ল্যান চাচ্ছে। আচ্ছা, যদি আপনার পরিবারের কেউ বেশি বয়স্ক হয়ে থাকে অথবা আপনার পরিবারের কোনো অসুস্থ রোগী থাকে যারা আসবে, ফ্যামিলি ফাইন্যান্সিয়াল প্ল্যান চাচ্ছে। ফ্যামিলি ফাইন্যান্সিয়াল প্ল্যানে কি আসছে, যে ভদ্রলোক আপনাকে স্পন্সর করেছে বা আপনার পিটিশনার, তাকে তার ডকুমেন্ট দিতে হবে যে আসলে তার অবস্থান আছে কিনা এই ফ্যামিলিটিকে রাখার মতো। কারণ তারা তো ফিউচার প্রেডিক্ট করতে পারে না, যেই কারণে এগুলো বঞ্চিত হচ্ছে।
221G আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রিফিউজাল ভিসা। আর 212 সেকশন আইএনএ ইমিগ্রেশন ন্যাশনালিটি অ্যাক্ট 212A4 অনুযায়ী অনেক তবে সবার ক্ষেত্রে প্রযোজ্য না সবসময়। আবারও বলি, আপনি ইউনিক বলতে পারবো না, সবার একই কারণে দেখবেন কেউ হয়তো পাচ্ছে, কেউ হয়তো পাচ্ছে না। আপনারা কিন্তু লজ নেবেন না। তার মানে আপনি বলছেন যে 212 যেটা বললেন পাবলিক চার্জের ব্যাপারটি, সেটা কি সব মানে একেবারে এখন একদম ম্যান্ডেটরি জমা দিতে হবে? অনেকের কাছে আসছে, সবার কাছে আসছে না, ডিপেন্ড করে অফিসার, কনসালার অফিসার কার ব্যাপারে কি সন্তুষ্ট। আবার এমন না যে আবার ভিসাও কিন্তু হচ্ছে, অনেক বলে ভিসা হচ্ছে না, ভিসা কিন্তু হচ্ছে। রিসেন্টলি আমার একটা ভিসা হয়েছে যে তার মেয়ে আমেরিকান সিটিজেন, সাধারণত তারা সিটিজেনের বাবা মাকে ভিসা দিচ্ছে না, কারণ তারা ভাবে যে সে আসলে তো এখানে স্পন্সর থেকে যাবে, কিন্তু তারা তাকে 10,000 টাকা বন্ড দিয়ে ভিসা দিয়ে দিচ্ছে। সো এই ক্ষেত্রে অনেক এক্সেপশনও আছে, কিন্তু আপনারা কোনো মিথ্যার আশ্রয় নেবেন না এবং সঠিক তথ্য দেবেন, তাহলে আপনার জন্য আমরা বিইং অ্যান অ্যাটর্নি আমরা আপনার জন্য ফাইট করতে পারবো। আর আমরা যদি মনে করেন যে সঠিক তথ্য দেন নাই, আমরা আপনার জন্য কী ফাইট করবো। আর একটা বিষয় আমার সোশ্যাল মিডিয়া আপনি দেখে থাকবেন, প্রতারণার তালাক। প্রতারণার তালাক ইটস এ জোক, ইটস এ রিয়েল ম্যাটার। রিয়েল ম্যাটার হচ্ছে যদি কেউ শুধুমাত্র গ্রিন কার্ড, আরেকজনকে গ্রিন কার্ড দেওয়ার জন্য তার বর্তমান স্ত্রী বা স্বামীকে তালাক দেয় এবং তার সাথে যদি অতীত যে পাস্ট যে ওয়াইফ বা হাজব্যান্ড তার সাথে সম্পর্ক থাকে এবং একই সাথে সম্পত্তি শেয়ার করে এবং যাওয়া আসা থাকে, তারা মনে করে যে নেক্সট যে বিয়েটা করেছে এটা শুধুমাত্র গ্রিন কার্ড দেওয়ার জন্য, মানে বেনিফিট নেওয়ার জন্য। তারা তদন্ত করে এই লোকটা আসলে কি তার আগের হাজব্যান্ড বয়ফ্রেন্ডের সম্পর্ক আছে কিনা বর্তমানে এক্সিস্ট করে। দিস ইজ দ্য ল। এবং এই ক্ষেত্রে অনেকে আসছে আমার কাছে, আমি বললাম না বিপদে পড়লে আমার কাছে আসে, সমস্যা মনে করে যে মহিন চৌধুরী সব বিপদ উদ্ধার করতে পারবে, যতটুকু সম্ভব চেষ্টা করি। আর সব টাকা শেষ করার পর আমার কাছে আসে, আপনি তো ভাই মসজিদে দান করে দেন, আমারও কিছু দান করেন। এই অবস্থার মধ্যে আছি, আমার দাতব্য সেবার মধ্যে আছি। সো অ্যাক্সিডেন্ট কেস বেশি করে, অ্যাক্সিডেন্ট কেসে কোনো পয়সা নেই না, আমরা তো ফ্রি কাজ করি। সব মনে করি আপনারা কমিশন পান? আমরা পাই, অবশ্যই পাই, উইন করলে পাই। ইটস গুড যে আমরা মিলিয়ন উইন করি, এই জন্য টাকা পাই। কিন্তু তারা হচ্ছে কি রিভোক হচ্ছে, এই পিটিশনগুলো রিভোক হয়ে যাচ্ছে। আচ্ছা, পুরনো গ্রিন কার্ড রিভোক হচ্ছে না, যে যার জন্য অ্যাপ্লাই করছে হয়তো বেনিফিট পেয়ে গেল, সে ভদ্র মহিলা বা ভদ্র পুরুষ, গ্রিন কার্ড হয়ে গেল বা আই ওয়ান্ট অ্যাপ্রুভ হয়ে গেল, তারা রিভোক করে দিচ্ছে। কেন? কারণ তারা তদন্ত করছে, বাসায় যে তদন্ত করে যে এই বিয়েটা, ডিভোর্সটা আসলে প্রকৃত ডিভোর্স ছিল কিনা, নাকি শুধুমাত্র গ্রিন কার্ডের জন্য ডিভোর্স করা হয়েছে, নতুন কোনো স্পাউসকে গ্রিন কার্ড দেওয়ার জন্য। আমরা আগে দেখতাম বিয়ের প্রতারণার ব্যাপারটি, এখন আপনি বলছেন তালাকের প্রতারণা। কারণ তালাকটা না দিলে তো বিয়ে হচ্ছে না। তালাকটা যে প্রতারণা, তালাক দেবেন ইমিগ্রেশনের সাথে প্রতারণা করছে। আপনার কিন্তু ব্যক্তি সাথে, আপনার সাথে আপনার ওয়াইফের সম্পর্ক ঠিকই থাকতেছে, কিন্তু আপনি শুধু প্রতারণা করছেন ইমিগ্রেশন সিস্টেমের সাথে। ওদেরকে বোঝানোর জন্য তালাক হয়ে গেছে, আমি নতুন বিয়ে করতে তারা গ্রিন কার্ড। আচ্ছা, এগুলো তো গেলে একটা ক্যাটাগরি। আপনি আরেকটা ক্যাটাগরি, বড় একটা অংশ আছে এখানে যারা আবেদন করেছে রাজনৈতিক আশ্রয়। সেই রাজনৈতিক আশ্রয়ের আবেদনের আসলে এখন কি অবস্থা? ধন্যবাদ, এটা ভালো কথা মনে করছেন। আমি জানি না আপনারা আমাকে কিভাবে দেখবেন। আমি কিন্তু প্র্যাকটিক্যাল বিষয় নিয়ে কথা বলি, আমি কিন্তু শোনা কথা কোনো সময় উত্তর দিই না, এবং ল এবং প্র্যাকটিক্যাল কেসের বাইরে আমি কথা বলার চেষ্টা করি না। আজকে একটা কেস আসছে, একজন বাংলাদেশি অ্যাটর্নি কেসটা করছে, তার কমপ্লিট ডিনাই, তার আপিলে ডিনাই হয়ে গেছে। 6 মান্থ তার আপিল ডিনাই হয়ে গেছে। বাংলাদেশে একজন অ্যাটর্নি আপনাদের টিভিতে আসে মাঝে মধ্যে, বড় বড় কথা বলে, আমি নাম বলতে চাচ্ছি না, কেন ডিনাই হয়ে গেছে। তাকে সে হচ্ছে আপনার এলডিপিতে পার্টি করতো। আপনারা বুঝতে হবে, তার যে বর্তমানে তার যদি না থাকে, থ্রেটটা না থাকে, পারসিকিউশন না থাকে, সে কিন্তু, এটা বলা হয় পাস্ট প্রেজেন্ট ফিউচার। অতীতের সমস্যা ছিল, বর্তমান সমস্যা আছে, ফিউচারের সমস্যা হবে, নাহলে কিন্তু তার কেস অ্যাপ্রুভ হবে না, অ্যাসাইলাম কেস অ্যাপ্রুভ হবে না। তার ক্ষেত্রে দেখা গেলো ডিনাই হয়েছে, প্রথমে তো কোর্টে ডিনাই হয়েছে ইন্ডিভিজুয়াল হিয়ারিংয়ে, তারপরে তার আপিলটা ডিনাই হয়ে গেছে। ডিনাই হয়ে গেছে শর্ট টাইম, কারণ সে ব্রিফই দেয় নাই। সে শুধুমাত্র ফাইল করে দিচ্ছে, 6 মাসের ডিনাই হয়ে গেছে, শেষ। সো এই লোক এখন কান্নাকাটি, স্যারকে আমার কাছে আছে টাকা নাই। টাকা যদি না থাকে, আপিল সার্কিট কোর্টে কেস আমরা করতে পারি, কিন্তু টাকা ছাড়া তো কেস হবে না। ইউ হ্যাভ টু প্রিপেয়ার উইথ এভরিথিং। সো এই ক্ষেত্রে হচ্ছে আপনাকে সতর্ক থাকতে হবে, আপনি কোন পলিটিক্যাল পার্টিতে আপনি ছিলেন এবং এই পলিটিক্যাল পার্টির বর্তমানে এক্সিস্টেন্স আছে কিনা এবং বর্তমানে তার প্রবলেমগুলো আছে কিনা। কোনো এই কেসগুলো ডিনাই হচ্ছে খুব কারণে। আর যাদের প্রতারণা, আরেকটা যে গ্রিন কার্ড বাতিলের কথা বললেন, বাতিল কাদের বাতিলের নোটিশ পাচ্ছে? ধরুন আপনি একটা রাজনৈতিক দলের সক্রিয় সদস্য বা নেতা ছিলেন, কিন্তু আপনি দেশে আসার পরে যেহেতু ওই রাজনৈতিক দলটা ক্ষমতায় ছিল বা আছে, আপনি ইচ্ছাকৃত বললেন, বিরোধী দলের কথা বললেন, যেটা আপনার টর্চার দেখাতে হবে।
দেখার পর কিন্তু আপনার সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় আপনার পোস্টার, ছবি, ব্যানার যে আপনি এই যে বর্তমান রুলিং পার্টিতে বা অতীত রুলিং পার্টিতে ছিলেন, এই ক্ষেত্রে আপনাকে তারা গ্রিন কার্ড হয়তো আগে যাচাই বাছাই ছাড়া দিয়ে দিয়েছিল গ্রিন কার্ড, এই গ্রিন কার্ডগুলো বাতিল হচ্ছে। এখন তাদেরকে নোটিশ ইস্যু করা হচ্ছে, কোর্টে আসো, ইন্ডিভিজুয়াল হিয়ারিং, নোটিশ টু অ্যাপিয়ার, এন্ট্রি ইস্যু করে তোমরা আসো, এবং আসার পরে তাদেরকে দেখা যায় এই তোমার প্রুফ, তুমিই বলছো এগুলো, এখন তোমারটা তুমি বলো, তোমারটা তুমি বলো যে কোনটা সঠিক কোনটা বেঠিক। তখন তাদের করার কিছু থাকে না, কেস তখন রিভোক হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এইটা তো হচ্ছে আপনি বললেন কান্ট্রি সিচুয়েশনের কারণে অথবা ব্যক্তিগত সোশ্যাল মিডিয়ার কারণে রিভোক হচ্ছে, কিন্তু আমরা দেখলাম যে এইবার একটা নতুন ডিপার্টমেন্টও করেছে, ডিন্যাচারালাইজের জন্য একটা ডিপার্টমেন্টই কাজ করছে এবং ফ্রড ধরার জন্য, ভেটিং করার জন্য কাজ করছে। প্রশ্ন হচ্ছে এই ভেটিং এবং ডিন্যাচারালাইজের আওতায় কারা পড়ছে, মানে কাদেরকে করা হচ্ছে? আবারও বলছি, আমি যখন বলি একবারে সঠিক তথ্য নিয়ে বলি, ডিন্যাচারালাইজেশন আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এটা ট্রাম্প নতুন আইন করে নাই। আচ্ছা, অতীতে আমি বাইডেন পড়ার সময় আমরা কেস পেয়েছি আটলান্টাতে, বিভিন্ন স্টেটে পেয়েছি যারা ডিজিটালাইজেশন হচ্ছে। কারণ হচ্ছে তারা ভুল তথ্য দিয়ে, ভুল জন্ম তারিখ, ভুল নাম, ভুল পার্সন আমেরিকায়, সব ফ্রড ডকুমেন্ট দিয়ে আমেরিকায় আসছে। একটা এক্সাম্পল দিই, একজন হয়তো অতীতে কোথাও বিবাহ, সে হয়তো বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড পেয়েছে, আপনার কথা শুনে বিয়ের মাধ্যমে সে গ্রিন কার্ড পেয়েছে, সে হয়তো অতীতে ওয়াইফ ছিল, সে বলে নাই, তার মানে স্যার প্রথম বিয়েটাই হচ্ছে বাতিল, গ্রিন কার্ডটা ছিল বাতিল, তার যে সিটিজেন হলে তাকে ডিন্যাচারালাইজ হবে। কেউ হয়তো ক্রিমিনাল কেসে কোনো দেশে, বিশ্বের কোনো দেশে ক্রিমিনাল কেসে অ্যারেস্ট হয়েছিল এবং তার শাস্তি হয়েছিল, সে তো পলাই এই দেশে চলে আসছে, শাস্তি সে নেয় নাই, এখন সেটা উল্লেখ করলাম তার ন্যাচারালাইজেশন অ্যাপ্লিকেশন অথবা গ্রিন কার্ড পাওয়ার সময়, সে ডিন্যাচারালাইজ হবে, হতে বাধ্য, কারণ এটা স্পষ্ট লেখা থাকে যে আপনি মিথ্যা তথ্য দিলে সব বাতিল। কেউ তো বয়স কমায় আমেরিকা আসছে, তার বয়স হওয়ার কথা ছিল 21 বছর, এখন সে দেখা যাচ্ছে তার বয়স 18 বছর, যদি এই 21 বছর থাকতো সে হয়তো আমেরিকা ঢুকতে পারতো না। তো এই ক্ষেত্রে তার বাতিল হবে যদি অথেন্টিক রিপোর্ট যায়। আমরা সবাইকে বলি আপনারা কাউকে এমন কিছু করেন না যে আপনার কেউ বাধ্য হয়ে তার বিরুদ্ধে রিপোর্ট করতে। রিপোর্টও কেউ ভুয়া রিপোর্ট কেউ করলে এটা কিন্তু ধরবে, কেউ যদি মিথ্যা কারোর বিরুদ্ধে রিপোর্ট করে ওইটাও কিন্তু তারা ধরবে, নাম ঠিকানা দিয়ে করতে হয়। জিনিসটা আপনারা বুঝতে হবে, কেউ কারো ক্ষতি করতে হলে নিজেরও ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। মইন ভাই, আপনি তো অনেকক্ষণ বললেন, আমাদের কিছু দর্শক আছে অনলাইনে, টেলিফোন, আমরা একটু প্রশ্নটা নিয়ে এসে আপনার সঙ্গে আলোচনা করব। দর্শক কে আছে, আপনি নাম বলে প্রশ্নটি করুন। আপনি শুনতে পাচ্ছেন আমাদেরকে? কথা শোনা যাচ্ছে না। দুঃখিত, আপনি কথা বলুন, আমরা শুনতে পাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপনি বলুন, আপনি নাম বলে আপনার প্রশ্নটি করুন। ভাইয়া, আমি ওই যে অ্যাটর্নি মহোদয়ের কাছে আমার একটা প্রশ্ন, যে আমি আমার ফ্যামিলি আমি আসলাম, উনি কইরা আমার ফ্যামিলি এনসি বাংলাদেশ থেকে তারা আসার 1 বছর পরে আমি তাদের গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করি, তখন এ পর্যন্ত 5 মাস হয়ে গেছে, এর ভিতরে তারা কেস রিসিভ করছে আর ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছে। এখন তাদের এই অবস্থায় কতদিন সময় লাগতে পারে? আর আমার 1.5 বছর হয়েছে আমি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করছি, কিন্তু আমি এখনো গ্রিন কার্ড পাইনি। আচ্ছা, ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমাদের অতিথি উত্তর দিবে। ধন্যবাদ। এই কথাটা সবসময় আসে, টিভিতে বসলে আসে, কত সময় লাগবে? রানা ভাই খুব সুন্দর করে বলে, আমার সাথে প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো না, কত সময় লাগবে। কিন্তু অনেকে এটা বিভ্রান্তকর। আমি একটা জিনিস বলবো, যদি আপনার সঠিক তথ্য থাকে, আপনি দিয়ে থাকেন, একটা লোকের সাথে কথা বলে আমরা বুঝি, তারা বলে কি মইন ভাই আমার 80% সঠিক, 20% তো বাংলাদেশের পক্ষে সঠিক হয় না, বাট ইউ আর এট রিস্ক। আপনি যদি 20% বেঠিক মিথ্যা বলে, আপনি 80% সঠিক বলে আপনি যদি ম্যান্ডামাস করতে চান, ইউ মে লুজ এভরিথিং। কারণ 2-1টা হয়তো হয়, আপনার রিপোর্টে দেখেন 2-1 হচ্ছে, 10 জন রিপোর্ট হয়ে যাচ্ছে, 2-1 হচ্ছে, দ্যাট ইজ ব্যাড। আমরা এই জিনিসটা খুব সুন্দর করে বুঝতে হবে। আপনি যদি সব ডকুমেন্ট অথেন্টিক থাকে, স্টেটমেন্ট সঠিক দিয়ে থাকে, মিথ্যা কোনো কিছু মিথ্যা না থাকে, ইউ শুড গো ফর ম্যান্ডামাস। এবং আপনি এছাড়া আপনি অপেক্ষা করাটাই সবচেয়ে উত্তম। আর আপনি জানেন না, আপনার যখন ফাইল যখন করেন, একই স্টোরি সবাই লিখে, এটা আজকে বলতে বাধ্য হচ্ছি, কারণ এই কারণে সব ফাইলকে তদন্ত করছে। অনেক অ্যাটর্নি কিন্তু তদন্তের মুখে আছে, আপনারা জানেন, অনেক অ্যাটর্নি এখন আন্ডার ইনভেস্টিগেশন আছে, কারণ একই স্টোরি, একই কাহিনী, সে নাম ঠিকানা বদলায় স্টোরি দিয়ে দিচ্ছে। এই জিনিসের কারণে
অনেকের ভয়ের মধ্যে আছে। তারপরে এই কাজটা করবেন না, যারা নতুন যারা ফাইল করবেন, যে কাউকে পাইলেন সে স্টোরি লেখে তারা সব দেয়া দেন, সে কি বললো আপনি বললেন নো ইটস নট গোনা ওয়ার্ক এনিমোর। আপনি আপনার ইন্ডিভিজুয়াল স্টোরি আপনি গুছায় দেবেন, অ্যাটর্নি বা ল কেউ আপনাকে গুছায় দিতে পারে, কিন্তু স্টোরিটা আপনার সেক্ষেত্রে আপনি বলেন যে অপেক্ষার কোনো বিকল্প নেই, কারণ এখন তো পরিস্থিতিতে সবকিছু একটু ব্যাকলগের মধ্যে আছে। ধন্যবাদ মঈন ভাই। আমাদের আরো একজন দর্শক আছেন। দর্শক কে আছেন, নাম বলে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম, সানি বলুন। বলছি কুইন্স ভিলেজ থেকে। ধন্যবাদ উপস্থাপক শান্তনু শানু। আমার প্রশ্ন অ্যাটর্নি সাহেবের কাছে, দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, আমাদের এই কমিউনিটিতে হোম কেয়ার খুব প্রচুর ভাবে চালু হয়েছে, তো সেক্ষেত্রে যারা গ্রিন কার্ড হোল্ডার এখানে এসে কোনো ইনকাম করেনি বা কিছু করেনি, তাদের কি এই হোম কেয়ার গ্রহণের কারণে কি তাদের সিটিজেনশিপে কোনো এফেক্ট হবে কিনা, এক নম্বর। আর দুই নম্বর, আমার জানার মধ্যে কিছু কিছু নিশ্চয়ই মানে এবিউজ করেছে, অর্থাৎ মিথ্যার আশ্রয় নিয়ে হোম কেয়ার করছে, ইয়ে করছে, তারা আবার ক্যাশে কাজ করছে, অর্থাৎ যার নামে হোম কেয়ার করা হয়েছে। এটা কি ফ্রডুলেন্টের ব্যাপারে কোনো এফেক্ট করবে কিনা, এই দুটি প্রশ্ন। এবং এটা হলে আমি অ্যাটর্নিকে উনি প্রায় আমাদেরকে সতর্ক করে থাকেন বিভিন্ন ব্যাপারে, এটা জন্য আমাদের কমিউনিটিকে উনি সতর্ক করে থাকেন এই ব্যাপারে। ধন্যবাদ আপনাকে আপনার এই সতর্কতার জন্য। আসলে কমিউনিটিতে অনেকে, উনি যেমন প্রথম প্রশ্নটা হচ্ছে উনি বললো যে গ্রিন কার্ডের পরে, আমি শেষের থেকে শুরু করি, আপনার দ্বিতীয় প্রশ্নদের শুরু করি। প্রথমত ইমিগ্রেশন যখন সিটিজেনশিপ অ্যাপ্লাই করেন, আপনার প্রথমে জিজ্ঞেস করা হয়, একটা কলাম আছে যে আপনি হ্যাভ ইউ এভার লাইড টু দ্য ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট টু রিসিভ এনি বেনিফিট। যদি আপনি মিথ্যা তথ্য দিয়ে যে কোনো বেনিফিট নিয়ে থাকেন, ইট ইজ ফেডারেল ক্রাইম। আপনি শেষে যে প্রশ্নটা করেছেন, হোম কেয়ার রিসিপিয়েন্ট হোম কেয়ার পাচ্ছে, তার সেবা পাচ্ছে, তারপরে সে ক্যাশে কাজ করছে, যদি কোনো সময় এটার প্রমাণ হয়, তার সব কিছু বাতিল হতে বাধ্য। এমনকি যে তার এই কাজে সহায়তা করেছে সেও ট্রাভেলের মধ্যে মানে বিপদের মধ্যে পড়ার সম্ভাবনা, সেও জড়িত, কনস্পিরেটর হিসাবে সেও জড়িত। এটা হচ্ছে ফেডারেল ক্রাইম। তো আপনারা এই কাজটা ভুলেও করবেন না। এবং বর্তমানে হোম কেয়ার টাইট হচ্ছে। আমি হোম কেয়ার এজেন্সি অনেকেরই আছে, অনেকে ভালো আছে, খারাপও আছে। খারাপের একটা এক্সাম্পল দিই আপনাদেরকে, কোন বিষয়ে আপনারা সতর্ক থাকবেন। হোম কেয়ার যারা করে তারা কিন্তু ডে কেয়ারও পায়, এই পায় সে অনেক বেনিফিট তারা পায়, এবং অনেক রিসিপিয়েন্ট আছে। আপনারা যারা হোম কেয়ার সেবা নিচ্ছেন তারা হয়তো জানেনও না যে আপনাদের নামে অন্যান্য বেনিফিটগুলো নেওয়া হচ্ছে। আচ্ছা, কারণ আপনারা সব তথ্য তাদেরকে দিয়ে দেওয়াতে আপনারা যারা না হোম কেয়ারের যে নিউ ইয়র্ক স্টেটের যে মেডিকে, তারা কিন্তু সবাইকে জানায় না, এগুলো জানে না, তারা মনে করছে পাচ্ছে, তার সাইনও দিচ্ছে। সো এই ক্ষেত্রে আপনারা অনলাইনে দেখা যাচ্ছে যে আপনাদের নামে বেনিফিট হচ্ছে। কিছুদিন আগে নোটিশও জারি করছে, আপনারা সতর্ক থাকবেন। এটা নিউজে আসতেছে, আমেরিকার নিউজে আসতেছে যে কীভাবে এই ফ্রডগুলো হচ্ছে। ইবিটি ফ্রড হচ্ছে, ফুড স্ট্যাম্প ফ্রড হচ্ছে, ডে কেয়ার ফ্রড হচ্ছে। কেউ জীবনে ডে কেয়ার নেয় নাই, কিন্তু তার নামে দেখা যায় ডে কেয়ার বিল করে লক্ষ লক্ষ টাকা নিয়ে যাচ্ছে। আপনি যে প্রতিষ্ঠানকে, ব্রঙ্কসে একটা লোক আমাকে কমপ্লেন করলো, একটা প্রতিষ্ঠান এইভাবে কাজগুলো করতেছে। এটা আইডেন্টি থ্যাফট। আপনারা যখন জানবেন তখনই নিকটবর্তী ডিস্ট্রিক্ট অ্যাটর্নির সাথে যোগাযোগ করতে পারেন। তার মানে এগুলো সতর্ক থাকতে হবে। এখন অনেকে ভয় পায় যে আমি যদি বলে আমার কিছু হয় কিনা, আমি যদি মিথ্যা বলে হোম কেয়ার নিচ্ছি, তার মিথ্যা বলে হোম কেয়ারটা নেবেন কেন? আর আপনার ভয়ের কিছু নাই, কিন্তু একটা বেনিফিট থেকে আপনি যদি হোম কেয়ার হয়তো আপনার প্রয়োজনে নিচ্ছেন, বাকি যে ক্যাশ বেনিফিট আপনি নিচ্ছেন সেটা কিন্তু আপনি এলিজিবল আছেন, কিন্তু তখন আপনি কিন্তু ফিউচারে যদি আপনি কাউকে অ্যাপ্লাই করে থাকেন, দে উইল নট বি এলিজিবল এনিমোর। অথবা আপনাকে যে স্পন্সর করছে সে কিন্তু একটা সময়, আজকে নাও 10 বছর পরে হলো ট্রাম্প এটা শুরু করে গিয়েছে, নেক্সট হয়তো আমরা ডেমোক্রেট গভর্নমেন্ট দেখবো। কারণ এগুলা কোনো তামাদি হয় না। গভর্নমেন্ট কেস তামাদি বলতে বোঝেন লিমিটেশনস কেস। যেমন আমরা অ্যাক্সিডেন্ট কেস যদি করি, 3 বছরের কেউ যদি হাত পা ভাঙে অ্যাক্সিডেন্ট করে, 3 বছরের ভিতরে কেস না করলে সে আর কেস করতে পারবে না। কিন্তু ফেডারেল যে ফ্রড, ওইটার কোনো মেডিকেড ফ্রড, আপনি কোনো ফেডারেলের বেনিফিটের ফ্রড করলেন, ডে কেয়ারের ফ্রড করলেন, আপনার নামে কেন্দ্র, তারা কিন্তু ধরবে আপনি নিছেন, অন্য কোজে নিছে আপনার অ্যাকাউন্ট করে, আপনি তারা জানবে না। সো এগুলা কিন্তু তামাদি হয় না। যদি বলে যে মিথ্যা তথ্য দিয়ে নিছেন, আপনি সারা জীবন এটা পে করতে হবে। আচ্ছা, আর ওনার প্রথম প্রশ্ন ছিল যে গ্রিন কার্ড হোল্ডার, কিন্তু উনি যদি হোম কেয়ার নিতে চায় কোনো সমস্যা হবে কিনা, যদি কারো সত্যিকারের প্রয়োজন হয়। ধন্যবাদ। আমি আজ খুবই হোম কেয়ারটা এত জনপ্রিয় ব্যবসা এখন। আমি কিন্তু মানে আপনার এখান থেকে যাবো, তারপর আমার 10 জন ফোন দিবে গালি ক্লাস করে, মনে কেন বলেন এই কথা। তা আমি এই বিষয়ে আসলে কিছু বলতে চাচ্ছি না। তো একটা কথাই বলি, মিথ্যা তথ্য দিয়ে যে কোনো বেনিফিট নেওয়া
ইটস এ ক্রাইম। না, একটা তো হচ্ছে আপনি মিথ্যা তথ্য, কিন্তু আমি প্রশ্ন হচ্ছে যে যিনি যে সত্যিকারে যে মানুষটা প্রয়োজন একটা অসুস্থ মানুষ, এটা তো একটা সার্ভিস, তো অনেক মানুষের প্রয়োজন এবং উনি ইলিজেবল। অনেকে এখানে অনেকের বাবা মা আছে অনেক বয়স্ক এবং অনেকের ইনকাম সোর্স কম। আপনি একটা জিনিস বলি, যদি এরকম কিছু হয় তো সমস্যা নেই, আমরা আসলে ভয়ের কথা বলতে চাচ্ছি না। নাই বলবো না, হাও বলবো না, কারণ এটা হচ্ছে আপনি অন্যান্য স্টেটে যান, নিউ ইয়র্ক ছাড়া অন্য কোনো স্টেট এইসব বেনিফিট নাই, সিটিজেন ছাড়া এইসব বেনিফিট পাইতে পারে না। আচ্ছা। এখন ট্রাম্প প্রশাসন লর বাইরেও তারা তাদের একটা কি বলে ডিসক্রিশনারি পাওয়ার দিয়ে দিচ্ছে কনসুলার অফিসারদের। কনসুলার অফিসার যদি মনে করে যে এই ভদ্রলোকরা ভদ্রমহিলা কারোর জন্য স্পন্সর করেছিল, হয়তো আমি আপনার জন্য স্পন্সর করেছিলাম, আপনি এসে হোম কেয়ার নিচ্ছেন, তো পরবর্তী আমি যাকে স্পন্সর করব সে তো অটোমেটিক্যালি সরকারের বোঝা হবে। আমরা বলতে হচ্ছে মেডিকেড বুঝি, কিন্তু এটা খুব সেন্সিটিভ ইস্যু। যদি মনে করে যে এটা আমাদের কিছু করে না, হোম কেয়ারের মাধ্যমে সব বেনিফিট। হোম কেয়ারের মধ্যে ধরন আছে, কেউ পার্ট টাইম, কেউ ফুল টাইম, কেউ ইনস্টিটিউশনালাইজেশন, কেউ সার্ভিসটা লং টার্ম নিতে হয়। তাদের দেখেন, তাদের কষ্ট হচ্ছে বুঝেন। হোম কেয়ার যারা না তারা কিন্তু অনেক ইন্স্যুরেন্স দেখে না, তাদের কোনো ইন্স্যুরেন্স দেখে না, তারাও কিন্তু সাফার করে। এখন যদি আপনি শুধুমাত্র বেনিফিটের জন্য হোম কেয়ার নেন আর মনে করেন যে কেন আপনি বলছেন মিথ্যা কখন আসে? আপনি ডাক্তারদের ধরন ভিন্ন। এক ডাক্তারে দেখেন হোম কেয়ার নিচ্ছে না, বলে আমি হোম কেয়ার কেন নিই না, কারণ সে মিথ্যা লিখতে হয়, সে নিচ্ছে না। আবার আরেক ডাক্তার আমার সব নিয়ে আসো, যা ওষুধ তাই লিখে দেবো। এই জন্য তারা অনেক ডাক্তার এখন আরেকটা পেশেন্টের বলবো N648 মেডিকেল রিলেটেড চলে আসছে। কেন রিলেটেড চলে আসছে? আমরা যারা সিটিজেনশিপ অ্যাপ্লাই করি অনেকের জন্য ফ্রি বিনা পরীক্ষায় সিটিজেনশিপ, তারা কিন্তু একটা ফর্ম ফিল আপ করতে অনেক ডাক্তার এখন নিচ্ছে না, ডাক্তারের বিরুদ্ধে তদন্ত হচ্ছে। অনেক ডাক্তার এখন এই তথ্য দিতে চাচ্ছে না, আগে 17,000 লোককে দিচ্ছে না। কেন দিচ্ছে না? কারণ তাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে। কারণ এই লোকটা চলতে পারে, ফিরতে পারে, সবই করতে পারে, কিন্তু তারা বলতেছে আমরা একদম অক্ষম। সো এই ক্ষেত্রে সবাই সতর্ক। অফিসার যখন কথা বলে অফিসে যায়, তারা বলে আমাদের উপরে ট্রাম্প বসে আছে, আমরা অনেক কিছু করতে পারবো না। সো দিস ইজ আসলে এখন একটা উদ্ভুত পরিস্থিতি, তো আইনের মধ্যেই কিন্তু আমরা কিন্তু মিসইউজ করার কারণে এটা চলে আসছে, নাহলে কিন্তু মিসইউজ না করলে এরকম পরিস্থিতি আসতো না। সেটা সত্য কথা বলেছেন। হয়তোবা আপনারা যারা এই ধরনের সুযোগ সুবিধা নিচ্ছেন অবশ্যই সঠিক তথ্য দিয়ে নেবেন। সেটি হচ্ছে আপনি যদি অসুস্থ হয়ে থাকেন, অবশ্যই আপনি পাবেন, অসুস্থগুলো আছে নিতে পারেন। আপনি কি অপেক্ষা করার ভাইকে তো 10 বছর পরে অ্যাপ্লাই করবেন আর নিজে না খেয়ে মরবেন? অবশ্যই আমি এটা সাজেস্ট করি। আপনি যদি অসুস্থ থাকেন, রিয়েল সিক হন, অবশ্যই আপনারা বেনিফিট নিতে পারেন, যাই বলুক না সরকার। আপনি আপনার সুযোগ আছে, কিন্তু আপনি যদি মনে করেন যে অসুস্থ না, বয়স 50, এখন কেউ আপনার ধরাই দিল ভাই আপনি হোম কেয়ার পাবেন, দিস ইজ রং, দিস ইজ আনঅ্যাকসেপ্টেবল। ওকে মঈন ভাই, আমাদের আরো দর্শক আছেন। দর্শক কে আছেন? নাম বলে প্রশ্নটি করুন। আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। দুঃখিত, বোধহয় আমাদের সংযোগটি বিচ্ছিন্ন। আমাদের আর কে আছেন? কানেকশন প্রবলেম। আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটি করুন। দুঃখিত, আমরা বোধহয় সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেল। আমাদের আরেকজন আছেন, আপনি সংযোগটি পেলে আবার আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। কে আছেন? প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। হ্যাঁ, আপনি নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম হচ্ছে গাজী, আমি নিউ ইয়র্ক থেকে। স্যারের কাছে আমার একটা প্রশ্ন। আমার ওই আব্বার নাম আর আমার নাম মানে পরিবর্তন হয়েছে আর কি। তা আমি গ্রিন কার্ড আমার পেন্ডিং এ আর কি, এখনো মানে পাই নাই আছে। এখন আমি আমার পাসপোর্ট, জন্ম নিবন্ধন এগুলো চেঞ্জ হয়েছে আর কি আমার আব্বার নাম। তা আমি এখানে কোথায় কোথায় কি চেঞ্জ করতে হইব, কোথায় কি করতে হইব, ওই জিনিসটা জানার জন্য স্যারের কাছে। আপনার কোনো প্রশ্ন আছে কিনা? ধন্যবাদ। যদি আপনার বাবা মায়ের নাম চেঞ্জ কিভাবে হয়েছে এই বয়সে তো বুঝলাম না। বাবা মার চেঞ্জ বলতে আপনার নাম চেঞ্জ, বাবা মার নাম চেঞ্জ হয়েছে কোনটা? আমার বাবা মার নাম চেঞ্জ হয়েছে আর কি। বাবার নাম এই বয়সে কেন চেঞ্জ হয়? দুজনের নামই চেঞ্জ হয়, কারণ কি? ওটা আগে মানে ভুল ছিল আর কি, ওটা সঠিক হয়েছে আর কি, এখন চেঞ্জ হয়েছে আর কি। দেখেন, যদি অফিসিয়ালি চেঞ্জ করে থাকেন এক হিসাবে, আপনি নিজে নিজে চেঞ্জ করে এটা অন্যায়। আমি করি না, ওটা ওনারাই করছে আর কি। আমাকে পাসপোর্ট চেঞ্জ করছি আমি, আমার সবকিছু চেঞ্জ করছি আর কি। ধন্যবাদ।
তা আপনি হবে কি আসলে আমরা যে প্রশ্নগুলো করেন আমরা খুব চেষ্টা করি আপনাদের আনসার দিতে, কিন্তু এমন এমন প্রশ্ন আছে আমি পড়ে যাবো বিপদে। আমরা অ্যাটর্নি এটলো, আমরা এখানে অনেকেই আছি যারা অ্যাটর্নি না, আর সব প্রশ্নের উত্তর আসলে অন এয়ারে দেওয়া সম্ভব হয় না। তারা অনেক কিছু বলতে, আমি যদি এখানে অ্যাটর্নি উঠলে আমরা অনেক কিছু বলতে পারি না, যারা অ্যাটর্নি না তারা অনেক কিছু বলতে পারে অথেন্টিক না, তাদের তথ্য আপনি বিশ্বাস করতে পারেন না কথা আমাদেরটা আপনি, আমরা ভুল বলে আমাদের বিরুদ্ধে মামলা হবে, আমার লাইসেন্স আছে, আমাদের যে লাইসেন্স তারা অনেক কিছু বলতে পারে, অনেক মুখরোচক বলতে, আমরা মুখরোচক কথা বলতে পারি না এখানে। তো আমরা টিবিএনকে সহায়তা করার জন্য আসি, আপনাদের সহায়তা করার জন্য আসি। যদি আপনার নাম চেঞ্জ হয়ে থাকে, যে যে জায়গায় চেঞ্জ করার দরকার আপনি জানেন ওইসব জায়গায় চেঞ্জ করবেন, কারণ আপনার কোথাও কিন্তু চেঞ্জ করার প্রয়োজন হয় না। আপনি আমার নতুন যদি অ্যাপ্লাই করেন তখন তারা দেখবে অতীতে যা ঘটে গেছে আপনি চেঞ্জ কোথায় করবেন, প্রয়োজন হয় না। যখন নতুন কারো অ্যাপ্লিকেশন করবেন অবশ্যই তার সাথে কি চেঞ্জ হয়েছে ডকুমেন্ট দিতে হবে, মনে মনে চেঞ্জ করলে কিন্তু চেঞ্জটা গ্রান্টেড না। আচ্ছা, দেশের আগে ঠিক আছে, দেশেরটা ভিন্ন। আচ্ছা, ধন্যবাদ মঈন ভাই। আমাদের আরো দর্শক রয়েছেন, কে আছেন দর্শক, নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম ভাই, আমি লাইনটা কেটে গেছে একটু আগে ফোন করেছিলাম। আচ্ছা, সমস্যা নেই, আপনি এখন প্রশ্নটি করতে পারেন। জি আসসালামু আলাইকুম, আমি ওজনবাগ থেকে মোহাম্মদ জাকির হোসেন। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, বলুন জাকির ভাই। জি আমি দুইটা প্রশ্ন আমার অ্যাটর্নি সাহেবের কাছে। প্রথম প্রশ্ন, আমার আমি গ্রিন কার্ডধারী, আমি ফ্যামিলি বেসে ছিলাম আমেরিকায়, প্রায় 3.5 বছর হয়ে গেছে। আমার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করেছি, কিন্তু এখনো কোনো অ্যাপ্রুভাল লেটার পাচ্ছি না। আচ্ছা, তো 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আমার মা 65, তো উনি একটা হোম কেয়ার পাচ্ছেন, আর একটা ক্যাশ অ্যাসিস্ট্যান্ট আছে $95 উনি পাচ্ছেন। তো উনি এখনো বাংলাদেশে যান নাই। এখন উনি চাচ্ছেন আমার মা খুব বাংলাদেশে যাওয়ার জন্য। আমি অ্যাটর্নি সাহেবের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আমরা কি বাংলাদেশে ওনাকে নিয়ে গেলে কি আসতে কোনো সমস্যা হবে এই বেনিফিটের জন্য বা হোম কেয়ারের জন্য? আচ্ছা, এখন আমরা খুব ভয়ে আছি, মানে আমার মা বাংলাদেশে যাওয়ার জন্য খুবই করতেছেন। না আমি বুঝতে পারছি। আমি মইন ভাইয়ের কাছে সরাসরি মানে একবার মানে করব, মানে ওনার সাথে যোগাযোগ করব, সরাসরি ওনার সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যোগাযোগ করবো, এবং জাস্ট আমি 2টা প্রশ্নের উত্তর চাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে থাকুন মঈন ভাই। 2টা প্রশ্নের উত্তর। শেষ প্রশ্ন হলো ক্যাশ অ্যাসিস্ট্যান্স নিচ্ছে পাবলিক চার্জে, অবশ্যই পাবলিক চার্জ, যে কোনো সংজ্ঞায় যান না কেন যে কোনো ধরনের ক্যাশ অ্যাসিস্ট্যান্স পাবলিক চার্জ, কিন্তু এটার জন্য ওনার আসতে হয়তো কোনো সমস্যা হবে না, কিন্তু উনি যে ওনাকে স্পন্সর করেছিল তার হয়তো ফিউচারে তারা দেখবে যে পাবলিক চার্জ, সে যদি অন্য কাউকে কখনো স্পন্সর করে ইন ফিউচারে, উনি বয়স্ক 65 না, উনাকে যে স্পন্সর করে নিয়ে আসছে, আপনি আপনার মাকে নিয়ে আসলে আইসাই ফালাইলেন সরকারের উপর বোঝা, এখন আরেকজনকে নিয়ে আসবে সাথে সরকারের বোঝাই হবে নাকি? সেটা ঠিক আছে, কিন্তু গ্রিন কার্ড থাকলে যাওয়া আসাতে সমস্যা হবে না, সমস্যা হওয়ার কথা না। তবে আমি ভাই আবারও বলি, অফিসার টু অফিসার বেরি করে এখানে 10 জনের মধ্যে 5 জন গ্রিন কার্ডধারী কোনো উইদাউট এ কোয়েশ্চেন চলে আসে, 3 জনকে হাই হ্যালো জিজ্ঞেস করে কিছু প্রশ্ন, আর 2 জনকে তারা আটকে রাখে সেম ক্যাটাগরিতে। আমি এক্সাম্পল এভাবে দিই, আমরা রেড লাইট কিন্তু আমাদের স্ট্যাটিস্টিক্স আছে আমেরিকাতে যারা গাড়ি চালায় 1000 জনের রেড লাইট বিট করে, এর মধ্যে 10 জন ধরা পড়ে, 10 জনকে পুলিশ থামায়, আর বাকি 9990 জন কিন্তু রেড লাইট মাইরে চলে যাচ্ছে, স্টপ সাইন বিট করে চলে যাচ্ছে। সো এই ক্ষেত্রে আপনার সমস্যার কথা না, যেহেতু আমি অ্যাটর্নি এটলে আবারও বলছি, আমি লাইসেন্স অ্যাটর্নি এটলো এই দেশে আমেরিকার সর্বোচ্চ আদালতের আমি অ্যাডমিটেড অ্যাটর্নি এটলো, আমি বলবো যে আপনি সতর্কতা অবলম্বন করবেন। আমি কোনো সিবিপি বা কাস্টমার বর্ডার প্রোটেকশন না, আমরা আইস না, আমরা শুধু আইন জানি, কিন্তু আপনাকে আইন সতর্ক থাকতে হবে। সলিড আনসার দিলাম না এই কারণে, কারণ ফিউচারে যদি সমস্যা হয়, ট্রাম্প প্রশাসনের কালকে একটা নতুন রুলস করলো, আমি তো আজকে বলতেছি, আজকে 27 তারিখ এপ্রিল বললাম, এটা 10 দিন পরে বললো যে সে ইন্ডিয়ান মেমোদের ধরো, তখন বললাম মঞ্চুদের কথা শুনে গেলাম, আজকে আমি আসতে পারলাম না। সেটা একটা ব্যাপার। আর দ্বিতীয়, উনি প্রথম যে প্রশ্নটি করেছেন, উনি গ্রিন কার্ড হয়ে ওয়াইফের জন্য অ্যাপ্লাই করেছেন, 3 বছর হয়ে গেল, অ্যাপ্রুভাল বা কোনো কিছু আসেনি, এটা আসলে কতদিন লাগতে পারে? এগুলো 3 বছর কিন্তু বেশি না, যেহেতু উনি নরমাল টাইম। আপনি গ্রিন কার্ড হলো, আমরা চাইলে এটা নোটিশ পাঠাতে পারি, হয়তো বা খুব শীঘ্রই হয়ে যাবে। আপনার যেহেতু ক্যাটাগরি কিন্তু এখন 2 বছরের ভিতরে চলে আসার কথা, কিন্তু যদিও বলি 2 বছর টাইম অনুযায়ী বলা হয়, 24 সাল চলতেছে, কিন্তু আপনি
2 বছর 3 বছর শুধু অ্যাপ্রুভ হতে লাগবে, এটা অনেক লেন্থি টাইম। আপনি যদি অ্যাটর্নির মাধ্যমে করে থাকেন, আপনি আপনার অ্যাটর্নির সাথে যোগাযোগ করবেন। যদি অ্যাটর্নি না থাকে আপনি যে কোনো একজন অ্যাটর্নির সাথে কথা বলতে পারেন, তারা হয়তো আপনারা হয়তো তাদেরকে এক্সপ্লেইন করেন। আর এখন তো ভিসা পজও রয়েছে, সেটাও একটা ইমপ্যাক্ট ভিসা করতে পারে। পজ হলো ভিসা পজ তো প্রসেসিং pause না। তো পজ না, এটা এনবিসিতে যাওয়ার পরেও তো এক বছর সময় লাগতে পারে। আচ্ছা, ধন্যবাদ মঈন ভাই। আমাদের আরো দর্শক রয়েছেন। দর্শক কে আছেন, নাম বলে প্রশ্নটি করুন। জি, আসলে আমি দুটো প্রশ্ন করেছিলাম শান্তনু সাহেব, প্রথমটা আসলে উত্তরটা ক্লিয়ার হয়নি। আচ্ছা, আচ্ছা। আমি জানতে চাচ্ছি যে হোম কেয়ার নিচ্ছে, সে হয়তো হোম কেয়ারের জন্য এলিজিবল এবং তার সিটিজেনশিপ ডিউ হয়ে আছে, সেক্ষেত্রে হোম কেয়ারটা কি পাবলিক চার্জের আওতায় পড়ে কিনা? সে কোনো কাজও করেনি, এখানে ট্যাক্সও দেয়নি, সেক্ষেত্রে তার সিটিজেনশিপ পরীক্ষায় এই হোম কেয়ারটা কোনো এফেক্ট করবে কিনা? আচ্ছা, আপনি আমাদের সঙ্গে থাকুন। যদি সে মিথ্যা, তো আবার যদি সে মিথ্যা, না, মিথ্যা না, ধরে নিলাম সত্য তথ্য দিচ্ছে, আপনি বারবার মিথ্যা তথ্যের কথা বলছেন। ধরতে পারবো না আমি, কারণ তার অনেক অনেক ডাক্তার তদন্ত হচ্ছে। আপনি কি ভাবতেছেন? বলতেছি কি শখে বলতেছি? নো, দিস ইজ এ ল। অনেক ডাক্তারের তো ইনভেস্টিগেশন, হোম কেয়ার যারা ডাক্তার যারা লিখে দিচ্ছে তাদের তদন্ত হচ্ছে। যদি ডাক্তার ইনভেস্টিগেশন থাকে, ইয়েস হি উইল বি ইন ট্রাবল। যে ডাক্তার আপনাকে হোম কেয়ার প্রেসক্রিপশন দিচ্ছে, সেই ডাক্তার নামে যে তদন্ত থাকে, আপনি এলিজিবল হবেন না, কারণ তারা এটা পুরোটা তদন্ত করবে। অনেক লয়ার ইনভেস্টিগেশন, আপনি যে বুঝতেছেন, অনেক লয়ার ইনভেস্টিগেশন আছে, কারণ তারা একই স্টোরি বারবার লিখছে। অনেক ডাক্তার তদন্তের মধ্যে আছে যারা একই লোককে যত 40-50 যত তাদেরকে হোম কেয়ার দিয়ে দিচ্ছে। দ্যাটস হাউ ইট ওয়ার্কস। যদি 65 হয়, যদি উনি প্রশ্ন করছে পাবলিক চার্জে পড়বে কিনা। পাবলিক পড়তে, আমি তো বললাম পড়তে পারে, কিন্তু আমেরিকান প্রেসিডেন্টের বয়স কত বর্তমানে? 80। ইজিয়েট হোম কেয়ার, সে হোম কেয়ার খাচ্ছে, বাইডেন হোম কেয়ার নিচ্ছে, ট্রাম্প হোম কেয়ার নিচ্ছে, হি ইজ রানিং দ্য কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। তো আপনারা এইভাবে মনে করেন কেন? এই জন্য তারা, ট্রাম্প এই জন্য সবাইকে বারটা উপরে তুলে দিছে যে আপনারা 50 হোম কেয়ার নেবেন, এরকম না। ইউ হ্যাভ এবিলিটি, ইউ শুড ওয়ার্ক। আবারও বলছে আপনাকে, সরি টু সে, এইভাবে বলার জন্য, যদি আপনার ডাক্তার তদন্তের মধ্যে না থাকে, আপনি সত্য তথ্য দিয়ে হোম কেয়ার পেয়ে থাকেন, সমস্যা হওয়ার কথা না। তারা বলে, একটা কথাই বলে যে মিথ্যা তথ্য দিয়ে সরকারি বেনিফিট নিয়েছেন কিনা। ওয়েদার আপনার হেলথ কন্ডিশনের মিথ্যা বলতে পারেন, হেলথ কন্ডিশন যা ছিল তা বাড়ায় বলছেন, ইটস এ লাই। সো এইগুলা দেখতে হবে তাদেরকে। ধন্যবাদ মঈন ভাই। আমাদের আরো দর্শক আছে, তবে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু প্রশ্ন আছে, আমরা একটু নিয়ে নিই। রাব্বি মাহমুদ নামে একজন বলছেন, ওনার একটা কাজিন আইএস ডিটেনশনে রয়েছেন এবং উনি বন্ড হিয়ারিং করবেন নেক্সট উইকে। ওনার প্রশ্ন হচ্ছে যে বন্ড হিয়ারিং এর পরে সেটা কোর্টে যাবে কিনা। বন্ড হিয়ারিং যখন থাকে, আপনি একই সাথে ডিটেনশনে থাকলে ওইখানে বন্ড হিয়ারিং হবে। আপনার যেহেতু একজন অ্যাটর্নি মাস্ট আছে, বন্ড হিয়ারিং যদি হয় তো বের হয়ে যাবে, তাড়াতাড়ি বের হয়ে যাবে। বন্ডে যদি জাজ যদি বন্ড ডিটারমাইন না করতে পারে, তখন তার জেলে ডিটেনশনে থেকেই তার ইন্ডিভিজুয়াল হিয়ারিংটা হবে। ধন্যবাদ আপনাকে। বিউটি পারভিন নামে একজন লিখেছেন যে মঈন ভাই অনেক ভালো পরামর্শ দিচ্ছেন, এই জন্য মঈন ভাইকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আমাদের আরো একজন হচ্ছে এমডি রামিম, উনি বলছেন ওনার ডটার সিটিজেনশিপ এবং পাসপোর্ট আছে, ওনার মায়েরও সিটিজেনশিপ। ওনার প্রশ্ন হচ্ছে যে শি নিড ন্যাচারালাইজ সার্টিফিকেশন ফর হার ফিউচার ইভেন দো শি হ্যাজ ইউএস পাসপোর্ট। কারেন্ট এজ হচ্ছে 17 বছর, মানে ওনার মেয়ে সিটিজেন, ওনার সিটিজেনশিপের সার্টিফিকেটের প্রয়োজন আছে কিনা। হ্যাঁ, অবশ্যই প্রয়োজন আছে। আমরা এই ক্ষেত্রে বলি, কারণ আপনার যে কোনো সময় পাসপোর্টটা হারায় গেল, আপনি বারবার তার পাসপোর্ট হচ্ছে আপনি ট্রাভেল করার জন্য, দেশের বাইরে যাওয়ার জন্য পাসপোর্ট, কিন্তু আপনি সার্টিফিকেটে নিয়ে রাখা ভালো। যেহেতু আপনি যদি কেউ 18 বছর বয়সের আগে তার মা বাবা আমেরিকান নাগরিক, মা বাবা যে কোনো একজন নাগরিক হয়ে থাকে, সে অটোমেটিক আমেরিকান নাগরিক। কিন্তু আপনি যদি সার্টিফিকেট নিয়ে রাখেন, আপনার ভবিষ্যতে যদি পাসপোর্ট হেরে যায়, আপনি আপনারটাতে অ্যাপ্লাই করেন, নাহলে মা বাবার অনেক ডকুমেন্ট তারা চায়, বারবার তো আপনি দেওয়া সম্ভব না। বাট ইটস ফর ইউর সেফটি, ইউ শুড হ্যাভ ন্যাচারাল সার্টিফিকেট। আমাদের আরেকজন হচ্ছে ফারহানা রহমান সোমা, উনি জানতে চেয়েছেন ওনার বাবা মার ফেব্রুয়ারিতে ইন্টারভিউ হয়েছে, কিন্তু কবে ভিসা ইস্যু হবে উনি জানতে চাই। নিউজ আর্টিকেল বা ওনার কোনো আপনাদের ভিসা বুলেটিনে কোনো আপডেট আছে কিনা। ধন্যবাদ। ভিসা বুলেটিনে আপডেট আসবে না, কারণ হচ্ছে ইন্টারভিউ যেহেতু হয়ে গেছে, দে আর এলিজিবল টু গেট দ্য ভিসা, বাট যেহেতু ভিসা সাসপেন্ডেড আছে, আপনি অপেক্ষা করতে হবে। ইমেলে যোগাযোগ করবেন, এই যে টিভিএন দেখবেন বা নিউজ মিডিয়াগুলো দেখবেন, আমেরিকান নিউজ মিডিয়াগুলো, তারা বলে দেবে। আমরাই বলবো সোশ্যাল মিডিয়া থেকে কখন ভিসা সাসপেন্ডেড লিফট হয়েছে, তখন আপনাদেরকে একে একে
ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ হিসেবে ভিসা ইস্যু করা হবে যদি আপনারা ওই যে পাবলিক চার্জের আওতায় না পড়েন। আচ্ছা, ধন্যবাদ মহিন ভাই। আমাদের আরো টেলিফোনে কিছু দর্শক আছে। দর্শক কে আছেন, নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন আপনি, আমরা শুনতে পাচ্ছি জি, আপনাকে। আমার নাম মোহাম্মদ আলামিন, আমি ভার্জিনিয়া থেকে বলতেছি। জি, আমার বাইরে দুইটা প্রশ্ন। একটা হলো আমি 2024 ডিসেম্বরে উইন করছি, এখনো আমি I-94 পাই নাই, এটা কিভাবে কি করতে হবে অনেকটা বলে দিলে। আর গ্রিন কার্ড অ্যাপ্লাই করছি, এখন 16% দেখা যাচ্ছে ল অ্যান্ড ফুললি ইমেজদেরকে। এটার কোনো মানে প্রসেসিং কি আগাইতেছে না কোনো পৌঁছে রয়েছে, এটা বুঝতেছি না। আচ্ছা, ঠিক আছে, কনগ্রাচুলেশন, আপনি উইন করেছেন। আর বাকি প্রসেসটা হয়তো অ্যাটর্নি মহোদয় বলবেন। দেখবেন অ্যাটর্নি আছে, প্লিজ ওনাকে একটু, উনি আপনাদের টাকা পয়সা নিছে। অনেক সময় আমি এই প্রশ্নগুলো পাই, আমি বলে যে আপনার লয়ার আছে, জি স্যার আমার লয়ার আছে, লয়ার ফোন ধরে না। তা আমি তো আপনার পয়সাটা নেই নাই, আমি কাজটা সেই লয়ার তো আপনাদের মতোই লয়ার না, কিন্তু সে ফোন ধরে না। আমরা তো আপনারা কি ধরেন? আমরা তো অবশ্যই ধরি, আমাদের ক্লায়েন্টও সবসময় ধরি, চেষ্টা করি যতগুলো। লয়ার ফোন না ধরলে আরেকজনের কাছে সে তো টাকা চার্জ করবে, তাই না? সে কেন আমার ক্লায়েন্টকে সে কেন, আনলেস আমি তারা সার্ভ না করি অন্য ক্লায়েন্টে সার্ভ করতে, অন্য লয়ারদের সার্ভ করতে পারে। সেই জয়া যে তোর পেন্ডিং লয়, তার একটু সময় দেন, তার কাছে যে কথা বলেন, সে আপনি সার্ভিসটা দেখ। সেই ক্ষেত্রে আবার আগের প্রশ্নের কথা আপনার অপেক্ষা করতে হবে। অপেক্ষা ছাড়া যদি আপনি মনে করেন যে আপনি 100% খাঁটি, যে বিচার, আমরা একটা লতে কথা, বিচার প্রার্থনার জন্য ক্লিন হ্যান্ডে আসতে হবে, মানে আপনার পরিষ্কার থাকতে হবে। যদি আপনি 100% পরিষ্কার থাকেন, আপনার কোনো সমস্যা না থাকে, কোনো ধরনের ফরলেন ডকুমেন্ট জমা দেয় না থাকেন, স্টেটমেন্টে মিথ্যা না বলে থাকেন, তাহলে আপনি ম্যান্ডামাস করতে পারেন। না থাক, যদি মনে করেন কোথাও একটু গরমিল আছে, ইউ শুড নট গো ফর ইট। মহিন ভাই, আমাদের সময় খুবই শেষ পর্যায়ে এসে গেছে। আপনি তো আসলে আজকে অনেক বিষয় নিয়ে কথা বলেছেন, একটু উত্তেজিত হয়েছেন। আসলে আপনারা উত্তেজিত হওয়ার পেছনে কারণটা হচ্ছে আপনারা চান যে এই কমিউনিটির লোকজন উপকৃত হোক। অনেকে ভুল করছেন, অসতর্কতা থাকছেন, এবং ছোট ছোট ভুলের কারণে কিন্তু তাদের বড় স্বপ্নগুলো নষ্ট হচ্ছে, যেটি হয়তো আপনাদেরকে অনেক কষ্ট দেয়। আপনারা যখন এই কেসগুলো নেন, সেটা আমরা বুঝতে পারি। আপনারা আমাদের সঙ্গে অফ এয়ারে যখন আলোচনা করেন, সেটি বলেন যে ছোট্ট একটা ভুল কারণে এমনও হয়েছে যে সাবওয়েতে 3 টাকা বাঁচাতে গিয়ে বড় একটা ঝামেলায় পড়ে গেছে। আপনার এরকমও কেস হয়তো আপনারা ফেস করেন অনেকেই, এটাও ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের মধ্যে পড়ে। সবশেষে একটু সময় কম, আপনি যদি একটু বলতেন যে আসলে এখন যে পরিস্থিতি রয়েছে, বিশেষ করে এই অ্যাডমিনিস্ট্রেশন আন্ডারে যে কঠিন একটা জায়গার মধ্যে দিয়ে মানুষ যাচ্ছে, বিশেষ করে অভিবাসন প্রত্যাশীরা, তাদের জন্য আপনাদের আসলে পরামর্শটাকে, বিশেষ করে নথি, ইন্টারভিউ অথবা চলাফেরার ক্ষেত্রে? ধন্যবাদ। আগে বলছি, ছাত্ররা বিশ্বাস সুন্দর উপস্থাপন করার জন্য আমি উত্তেজিত হই নাই, আমি কথাগুলো পরিষ্কার করে বলার জন্য একটু অ্যাকসেপ্টেন্স চলে আসে। সো এর মধ্যে সুখবর হচ্ছে, এটা দুঃখের কথা তখন শুনলেন, ট্রাম্প প্রশাসনের আমলে যদিও আপনি ট্রাম্পকে গালিগালাজ করেন না কেন, বা অনেকে করে, কিন্তু অনেকগুলা কিন্তু খুব স্মুথলি যাচ্ছে। যেমন প্যারেন্টসের জন্য যদি আপনি অ্যাপ্লাই করেন, এখন ইন্টারভিউ হচ্ছে না, আগেও ছিল না, অনেকে মাঝখানে ইন্টারভিউ হইতো, আবার স্টপ। এখন প্যারেন্টসের ইন্টারভিউ, প্যারেন্টস যদি অ্যাপ্লাই করে, বাচ্চারা প্যারেন্টসের অ্যাপ্লাই করলে গ্রিন কার্ড বাসায় চলে আসছে। সো দিস ইজ এ রিয়েলি গুড থিং, উইদাউট ইন্টারভিউ। আপনি যদি স্পাউসের জন্য অ্যাপ্লাই করেন, রিয়েল ম্যারেজ হয়ে থাকে, উইদিন 3 মান্থসে গ্রিন কার্ড চলে আসে। অনেক সময় ইন্টারভিউ নিচ্ছে না। সো এটা আপনার বুঝতে হবে। আমার একটা কার্ড আসছে 2 মাস 18 দিনে, ইন্টারভিউ হয়ে কার্ড চলে আসছে, স্পাউস ভিসা, মানে তার ম্যারেজ ভিসা অ্যাডজাস্টমেন্টে। K3 ভিসাটা অনেকে K1 K3 সবাই প্রশ্ন করে, তাদের গ্রিন কার্ড। আবারও বলছি, K1 K3 আমেরিকান সিটিজেন না হলে K1 বা K3 K4 K2 কোনো ভিসা আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না। অনেকে না জেনে গ্রিন কার্ডধারীর কাছ থেকে টাকা নিচ্ছে। সেই দুঃখ আমি কোথায় রাখবো বলেন? তারা কাজ করে, সবাই সব কাজে সবার দেওয়া হইতো তো তার লয়ার প্রয়োজন হইতো না। এরপরে এগুলাই আর তো এগুলো তো গুড নিউজ না, ডেফিনেটলি গুড নিউজ। আর সেই ক্ষেত্রে সতর্কতা তো থাকে। সতর্কতা, কখনো কোনো মিথ্যা তথ্য দেবেন না। একটা মিথ্যা তথ্যের কারণে বা ভুল বোঝা, ইয়েস নোর কারণে আপনার অনেক বেনিফিট নষ্ট হয়ে যাচ্ছে। একটা এক্সাম্পল দিচ্ছি আপনাকে, সিটিজেনশিপের সবাই ফিল আপ করে, সিটিজেনশিপ ফর্মটা সবাই ফিল আপ করতে পারে, কিন্তু অনেক জায়গায় আমি মনে দেখছি তারা শিক্ষিত লোক ফিল আপ করছে, ভুল করছে। কেন? প্রশ্ন হচ্ছে, হ্যাভ ইউ এভার ক্লেইমড টু বি এ ইউএস সিটিজেন? তার মানে হচ্ছে আপনি কখনো আমেরিকান নাগরিকত্ব দাবি করেছেন কিনা? প্রশ্ন হবে নো। তারা লিখে দিচ্ছে ইয়েস। ইয়েস বললে অটোমেটিক সে ডিসকোয়ালিফাইড, কিন্তু আবার লেখা দিচ্ছে ইয়েস লিখছে, কারণ হচ্ছে আমি গতবার অ্যাপ্লাই করছিলাম। তো সে তো ইংলিশটা জানে না,
তো তার সাথে আপনি সার্ভিসটা নিলেন যে হয়তো আপনি মনে করেন সে আপনাদের ভালো, সে হয়তো আপনাদের কম জানে। দেশ থেকে অনেকে এমনও লোকজন তাদের হেল্প করতেছে, তারা জীবনে আমেরিকা আসে নাই, তারা মনে করে আমেরিকা তারা চিনে। দ্যাট ইজ ব্যাড। আপনারা এই জন্য সার্ভিস নেওয়ার সময় অথেন্টিক ইনফরমেশন যাচাই করবেন আপনারা। ধন্যবাদ মঈন ভাই আমাদেরকে অনেকগুলো পরামর্শ দেওয়ার জন্য। আপনি আসলে আসলে সবসময় কমিউনিটি উপকৃত হয়, আমরাও খুব ভালো ফিল করি কারণ আপনি অনেক তথ্য নিয়ে আসেন। আবারও বিশেষ ধন্যবাদ এত রাতে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। তবে সবাইকে অনুরোধ করছি আমাকে ভুল বুঝবেন না, আমি যে তথ্যগুলো দিলাম বেসড অন মাই প্র্যাকটিক্যাল নলেজ অ্যান্ড লর উপরে, আমার কোনো কারো ব্যক্তিগত উপরে কোনো আক্রোশ নাই, কারোর সাথে কোনো লেনদেন নাই, আমার পক্ষ না বিপক্ষ না। কিন্তু আমরা চাই সাধারণ জনগণ যেন উপকৃত হন, সঠিক তথ্যের মাধ্যমে সঠিক সেবাটা পান। আর এই দেশ কিন্তু সত্য দিয়ে অনেক কিছু জয় করা যায়। ধন্যবাদ মঈন ভাই। দর্শক সেই সঙ্গে আপনাদেরও বিশেষ ধন্যবাদ। যেমনটি আমাদের অ্যাটর্নি মহোদয় বললেন যে বারবারই উনি একটা কথা বলার চেষ্টা করছেন, ওনারা চায় আপনারা যাতে উপকৃত হন, আপনারা যাতে ছোটো খাটো ভুলের জন্য আপনাদের আমেরিকান ড্রিম যাতে নষ্ট না হয়, তাই ওনারা সেই পরামর্শগুলো দেন। তাই আপনারা অবশ্যই একজন প্রফেশনাল অ্যাটর্নির পরামর্শ নেবেন আপনাদের অভিবাসনের যে কোনো বিষয়ে, কারণ এখনকার পরিস্থিতি একটু কঠিন। আজ এ পর্যন্তই, অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।